নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে গেছি হইচইয়ে সদ্য মুক্তি পাওয়া সিরিজ নিকষ ছায়ার এক্সপ্লেনেশন নিয়ে। এটি ভাদুরী মশাই সিরিজের সেকেন্ড রিলিজ। এর পরিচালনা করেছে পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একটি বাচ্চা মেয়েকে, যে পজেসড অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। হঠাৎ সে একটি জায়গায় এসে হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার চোখে পড়ে একটি ক্ষতবিক্ষত লাশ, যেটা দেখে সে ভয় পেয়ে গিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটি পিশাচ এসে তাকে ধরে ফেলে। এরপর সিন শিফট হয় নীরেন ভাদুরীর বাড়িতে। এখানে বলে রাখি, ভাদুরী মশাই হলেন তন্ত্রবিদ্যায় পারদর্শী এক ব্যক্তি। তিনি ঘরে বসে বই পড়ছিলেন, এমন সময় কিছু শব্দে সে ঘর থেকে বেরিয়ে আসে এবং তারপর সিঁড়িতে কিছু বাচ্চার পায়ের ছাপ দেখতে পায়। এই পায়ের ছাপ অনুসরণ করে তিনি নিচে নেমে এলে একটি ঘরের মধ্যে তিনি দুটি বাচ্চার স্পিরিটকে দেখতে পান, যারা ভাদুরী মশাইয়ের কাছে কাউকে বাঁচানোর জন্য বারবার সাহায্য চাইছে। পরের দিন সকালে ভাদুরী মশাই তার ছাত্রী মিতুলের সাথে রাতের এই ঘটনাটা আলোচনা করে, কিন্তু তারা দুজনের কেউই এই ঘটনার কোনো সুরাহা করতে পারে না। এরপর আমরা দেখি মিতুলের হাজবেন্ড অর্থাৎ পুলিশ অফিসার অমিয়কে পুলিশ স্টেশনের সামনে প্রেস জমা হয়েছে এবং অমিয় সেখানেই প্রেস কনফারেন্সে ব্যস্ত। এই প্রেস কনফারেন্সের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে শহরের একটি সরকারি হাসপাতাল থেকে মৃতদেহ চুরি গেছে। অলরেডি দুটো ডেড বডি চুরি হয়েছে এবং পুলিশ সেগুলো খুঁজছে। মর্গের কেয়ারটেকার বিষে এই ঘটনাটার ফলে গুরুতরভাবে আহত এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই কথাই অমিয় প্রেস কনফারেন্সে প্রেসকে জানায়। এরপর আমরা দেখি হসপিটালের যেখানে একটি নার্স এসে ডক্টর তিতাসকে জানায় যে বিষের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে অস্বাভাবিক আচরণ করছে এবং কিছু থেকে ভয় পাচ্ছে। তিতাস এসে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় হসপিটাল থেকে যে ডেড বডিগুলো চুরি হয়েছে সেগুলো কোনো রাক্ষস চুরি করেছে, এবং সে আরো জানায় যে সেই রাক্ষসই তাকে এভাবে আহত করেছে। তার কথা থেকে আমরা সেই রাক্ষসের একটি ডেসক্রিপশন পাই। সে জানায় সে রাক্ষসটি শর্ট হাইটের, তার কোনো কান নেই এবং গায়ে অত্যন্ত দুর্গন্ধ। স্বাভাবিকভাবেই এই ঘটনা ওখানে উপস্থিত ইন্সপেক্টররা কেউই বিশ্বাস করে না এবং উল্টে বিষেকেই তারা সন্দেহ করতে শুরু করে। কিন্তু অমিয় আর তিতাস ঘটনাটা পুরোপুরিভাবে ফেলে দিতে পারে না, কারণ বছর দশেক আগে তাদের কলেজের এক বন্ধু সঞ্জয়ের থেকে তারা সেম ডেসক্রিপশনেরই একটি পিশাচের বর্ণনা শুনেছিল। সঞ্জয় তাদের জানিয়েছিল এই পিশাচ নাকি সর্বক্ষণ তার সাথে থাকে, কিন্তু 10 বছর আগের সেই কথার সাথে এখনের এই রাক্ষসের কোনো মিল আছে কিনা তারা বুঝে উঠতে পারে না। পরের দৃশ্যে আমরা সঞ্জয়কে তার থেরাপিস্টের সাথে দেখতে পাই। আমরা দেখে বুঝতে পারি 10 বছর আগের কোনো ঘটনার জন্য সে মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত এবং সেই জন্যই তাকে থেরাপিস্টের সাহায্য নিতে হয়েছে। এরপর সিন শিফট হয় অমিয়র সহকারী ইন্সপেক্টর দীপক পালের বাড়িতে। তার মেয়ে কিছুদিনের জন্য কলেজের এক্সকারশনে গেছে, কিন্তু এই এক্সকারশনে যাওয়ার পর থেকেই তাকে ফোনে আর পাওয়া যাচ্ছে না। সেই জন্য তার বাবা স্বাভাবিকভাবেই যথেষ্ট চিন্তিত এবং তাকে বারবার ফোনে ট্রাই করে যাচ্ছে। পরের দিন ভাদুরী মশাইয়ের বাড়িতে তিতাস আর অমিয় আসে। তারা সঞ্জয়ের ঘটনা এবং ডেড বডি চুরি যাওয়ার ঘটনা এবং তাদের মধ্যে যে অদ্ভুতভাবে একটি কমন ডেসক্রিপশনের পিশাচের বর্ণনা, সেটা তারা ভাদুরী মশাইকে জানায়। ভাদুরী মশাই সব শুনে বলে যে এই পিশাচ নিশ্চয়ই কারোর নির্দেশে কাজ করছে, কারণ পিশাচটি ডেড বডিগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে, তাকে কোনোভাবে খেয়ে ফেলছে না। যদি সে কারোর কন্ট্রোলে না থাকতো বা কারোর নির্দেশে কাজ না করতো তাহলে সেগুলো চুরি করে নিয়ে যেত না। ভাদুরী মশাই অমিয়কে আরো বলে যে সে যেন যে সমস্ত জায়গায় ডেড বডি থাকে, যেমন মর্গ বা কবরস্থান, এই সমস্ত জায়গায় সিকিউরিটি বাড়িয়ে দেয় এবং আরো বলে যে সঞ্জয়ের সাথে ফোনে যোগাযোগ করতে, কিন্তু অমিয় তাতে রাজি হয় না। তখন তিতাস জানায় যে সে অমিয়র সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে সেই 10 বছর আগের ঘটনাটা দেখতে পাই, যেখানে আমরা সঞ্জয়, অমিয়, তিতাস, পলাশ আর সুপ্রতিমকে দেখি তারা একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ বসে গল্প করছে। এই সময় সঞ্জয় সেই পিশাচের গল্প বলে এবং জানায় যে সেই পিশাচ সর্বক্ষণ তার সাথে থাকে। তার এই সমস্ত কথা শুনে সুপ্রতিম ঠাট্টা করে এবং কথা বলতে বলতে বিল্ডিং এর ব্যালকনির ধারে এসে দাঁড়ায়।
হঠাৎই কোনো একটা অদৃশ্য কিছু থেকে সুপ্রতিমকে বাঁচানোর জন্য সঞ্জয় সুপ্রতিমের দিকে ছুটে যায় এবং এইসবের মধ্যেই সুপ্রতিম কোনোভাবে সেই ব্যালকনি থেকে নিচে পড়ে যায় আর মারা যায়। এবং এই সমস্ত ঘটনার জন্য সকলেই স্বাভাবিকভাবেই সঞ্জয়কেই দায়ী করে। এরপর সকলে চলে যাওয়ার পর ভাদুড়ি মশাই তার নিজের ঘরে বসে বিশ্রাম করছিলেন। হঠাৎই একটি কাক এসে তার জানলায় ধাক্কা খেয়ে পড়ে মারা যায়। এটা দেখে ভাদুড়ি মশাই বুঝতে পারেন যে কেউ তার ওপর নজর রাখছে। এর পরের দৃশ্যে আমাদেরকে এক তান্ত্রিককে দেখানো হয়, যে সেই প্রথম দৃশ্যে দেখানো মেয়েটিকে বন্দি করে রেখেছে। নেক্সট এপিসোডে আমরা দেখি হসপিটালের একটি স্টাফ ডেড বডি নিয়ে যাচ্ছে দাহ করার উদ্দেশ্যে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাকেও সেই পিশাচ অ্যাটাক করে এবং ডেড বডি নিয়ে চলে যায় এবং তাকেও গুরুতরভাবে জখম করে। এরপর সঞ্জয় তিতাসের বাড়িতে আসে এবং আসা মাত্রই তাকে জিজ্ঞেস করে সে তা গেনুকে দেখেছে কিনা। এখানে বলে রাখি, এই গেনুই হলো সেই পিশাচ যার কথা সঞ্জয় বলেছিল। তিতাস সঞ্জয়ের সাথে কথা বলতে যাবেই তখনই হসপিটাল থেকে তার কাছে ফোন আসে এবং তাকে ইমিডিয়েটলি সেখানে যাওয়ার জন্য বলা হয় এবং তিতাস সঞ্জয়কে বাড়িতে বসিয়ে রেখে হসপিটালে চলে যায়। তিতাস এসে দেখে সে আগের দিন রাতে স্টাফটি যথেষ্ট আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে রাতে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় এক পিশাচ এসে তাকে আহত করেছে। সেই শুনে তিতাস অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে পিশাচটি কি মৃতদেহটাকে খাচ্ছিল। তখন সে জানায় যে না, সে মৃতদেহটিকে প্রণাম করছিল। তিতাস এই সমস্ত ঘটনা ভাদুড়ি মশাইকে জানায়। ভাদুড়ি মশাই সব শুনে বুঝতে পারে যে কোনো তান্ত্রিক বা কেউ সেই পিশাচটিকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। পরের সিনে আমরা দেখি অমিও তার পুরো টিমকে নিয়ে একটি জঙ্গলে চুরি যাওয়া একটি মৃতদেহ সন্ধান করছে এবং তারা যেখানে সেই মৃতদেহটি খুঁজে পায় তার আশেপাশে তন্ত্র সাধনার নানা রকম জিনিস তারা দেখতে পায় এবং মৃতদেহটিও যথেষ্ট ক্ষতবিক্ষত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে তারা। এই সমস্ত কিছু দেখে তারা ভাদুড়ি মশাইকে সেখানে ডেকে পাঠায়। ভাদুড়ি মশাই সেখানে এসে জানায় যে এই ডেড বডি নিয়ে কেউ সব সাধনা করছে এবং তিনি আরো বলেন যে এই সমস্ত কিছু শুদ্ধ না হওয়া অবধি যেন কেউ কোনো জিনিস না স্পর্শ করে। এরপর আবার সিন শিফট হয় অমিয়র ইন্সপেক্টর কলিগ দীপক পালের বাড়িতে। তার মেয়ের আজকে কলেজের ট্রিপ থেকে ফিরে আসার কথা, কিন্তু সে না ফেরায় দীপক বাবু কলেজে ফোন করে এবং কলেজে ফোন করে সে জানতে পারে যে তার মেয়ে তো এক্সকারশনে যায়নি এবং এই কথা শুনে সে অমিয়কে নিয়ে মেয়ের বন্ধুর বাড়িতে যায় খোঁজ খবর নিতে। অমিয় যে ছবিটি দেখে ইনভেস্টিগেশন করছিল সেই ছবিটি দেখে অ্যাজ আ ভিউয়ার আমরা বুঝতে পারি যে এই মেয়েটি হলো প্রথম দৃশ্যে দেখানো সেই মেয়েটি যাকে ওই তান্ত্রিক বন্দি বানিয়ে রেখেছে। অমিয় এই সমস্ত কথা ভাদুড়ি মশাইকে জানায় এবং ভাদুড়ি মশাই তন্ত্র সাধনার মাধ্যমে জানতে পারেন বন্যা বেঁচে আছে কিন্তু যথেষ্ট বিপদে আছে। এরপর ভাদুড়ি মশাই তিতাসকে সঞ্জয়কে নিয়ে তার বাড়িতে আসতে বলে। সঞ্জয়, তিতাস, অমিয় সকলে ভাদুড়ি মশাইয়ের বাড়িতে আসে, কিন্তু সঞ্জয় কিছুতেই সেই গেনু অর্থাৎ ওই পিশাচের ব্যাপারে কারোর সামনে বলতে চায় না, কারণ তার ধারণা সে যাদের সামনেই তার কথা বলে তাদেরকেই সেই পিশাচ মেরে ফেলে, ঠিক যেভাবে সুপ্রতিম মারা গিয়েছিল। তখন ভাদুড়ি মশাই তাকে আলাদা একটি ঘরে নিয়ে যায় এবং বলে যে এখানে তারা দুজনেই আছে, সে নির্ভয়ে যেন সমস্ত কথা তাকে জানায়। সঞ্জয় তখন বলতে শুরু করে এবং এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে সঞ্জয়ের ছোটবেলা দেখানো হয়। সঞ্জয় জানায় যে তার ছেলেবেলা কেটেছে তার ছোট মামার বাড়িতে। তার ছোট মামা হলো পেশায় একজন তান্ত্রিক। সঞ্জয় একদিন রাতে দেখতে পারে যে তার ছোট মামা তার নিজের দুই সন্তানকে তন্ত্র সাধনার স্বার্থে খুন করেছে, কিন্তু তার মামি চায় না সঞ্জয়েরও যাতে এই একই পরিণতি হয়। সেই জন্য সে সঞ্জয়কে বলে যে এখান থেকে তাকে যে করে হোক পালিয়ে যেতে হবে এবং জঙ্গল পেরিয়ে একটি পুলিশ স্টেশন পড়বে এবং সেখান থেকে গিয়ে যেন সঞ্জয় পুলিশ নিয়ে আসে সাহায্যের জন্য। সঞ্জয় পালাবার চেষ্টা করলে বিফল হয় এবং গেনু তাকে ধরে ফেলে। পরের দিন তার ছোট মামা সঞ্জয়কে জানায় যে সঞ্জয়ের 11 বছর হলেই সে তাকে মুক্তি দিয়ে দেবে এবং এই একটা বছর যেন সে তার ছোট মামার সঙ্গেই থাকে। এখানে মুক্তি বলতে বোঝাই যাচ্ছে যে সে সঞ্জয়কেও বলি দেওয়ার কথাই ভেবেছে। এরপর সঞ্জয়ের মামি সঞ্জয়কে জানায় যে রাতে সে সঞ্জয়ের ঘরের দরজা খোলা রাখবে এবং সুযোগ বুঝে যেন সঞ্জয় সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে সঞ্জয় পালাতে সফল হয় এবং পরদিন সকালে সে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখান থেকে সে পুলিশ নিয়ে যখন তার মামার বাড়িতে এসে উপস্থিত হয় তখন পুলিশরা দেখতে পায় যে তার মামা তার মামিকে খুন করে পালিয়ে গেছে।
এর পরের দৃশ্যে আমরা দেখি অমিয় মিতুলকে জিজ্ঞাসা করে জানতে পারে যে বন্যা যেদিন গায়েব হয়েছিল তার আগের দিন সে এক পার্টিতে গিয়েছিল এবং এই পার্টি অর্গানাইজ করেছিল সৌমিলি বলে তার এক বন্ধু। অমিয় তখন ইন্সপেক্টর দীপককে নিয়ে সৌমিলির কাছে যায় এবং সৌমিলিকে জিজ্ঞাসা করে জানতে পারে যে পার্টিতে শরীর খারাপ হওয়ায় বন্যা কলেজেরই থার্ড ইয়ারের এক স্টুডেন্ট সুদেবের সঙ্গে বাড়ি চলে যায়। পুলিশ সুদেবের বাড়িতে যায়। পুলিশ সুদেবকে ইন্টারোগেট করে জানতে পারে যে সুদেবের কথা বলার সময় তোতলামির সমস্যা আছে এবং তার একটি লোকের সাথে আলাপ হয় যে বলে যে তার এই তোতলামির সমস্যা ঠিক হতে পারে, কিন্তু তার জন্য তার একটি ইয়াং মেয়েকে দরকার। আর এই লোকটা ছিল সঞ্জয়ের ছোট মামা অর্থাৎ ভানুতান্ত্রিকের লোক। এই লোকটি ভানুতান্ত্রিককে এসে সে কথা জানালে ভানুতান্ত্রিক তাকে একটি তাবিজ দেয় এবং সুযোগ বুঝে মেয়েটাকে পরিয়ে দিতে বলে। এরপর লোকটি সেই তাবিজ এনে সুদেবকে দেয়। এদিকে ভাদুরী মশাই সঞ্জয়ের থেকে সমস্ত কথা শুনে নানা জায়গা থেকে খোঁজ খবর করতে থাকে এই ভানুতান্ত্রিকের ব্যাপারে জানার জন্য যে কোনোভাবে তার সম্পর্কে কোনো ইনফরমেশন যদি সে জোগাড় করতে পারে, কিন্তু কিছুতেই তার কোনো খোঁজ পাওয়া যায় না। ভাদুরী মশাই বুঝতে পারে কিছুদিনের মধ্যেই ব্লাড মুন আসতে চলেছে এবং এই তান্ত্রিক নিশ্চয়ই এই ব্লাড মুনের সময় কিছু একটা করতে চলেছে। ঠিক সেই সময়ই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। ভাদুরী মশাই সেই আওয়াজ শুনে সেখানে গেলে দেখতে পারে যে দরজার কড়াটি আপনা হতেই নড়ছে এবং সেই তান্ত্রিক তাকে এই সমস্ত কিছু থেকে দূরে থাকার জন্য সাবধান করছে। পরের এপিসোডে আমাদের সৌমিলির সেই পার্টির সিন দেখানো হয়। এখানে বন্যাও উপস্থিত রয়েছে এবং সুদেবও। সুদেব সুযোগ বুঝে ওই তাবিজটি বন্যার ব্যাগে রেখে দেয় এবং এর ফলে বন্যা পজেসড হয়ে যায় এবং পজেসড অবস্থায় সুদেব বন্যাকে সেই তান্ত্রিকের কাছে রেখে আসে। এদিকে আমরা দেখি ভাদুরী মশাই ভিডিও কলে তার নাতনি অপলার সাথে কথা বলছে এবং অপলাকে এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলছে। এই সব শুনে অপলা ভাদুরী মশাইয়ের কাছে আসতে চাইলে ভাদুরী মশাই তাকে আসতে বারণ করে দেয়। এরপর ভাদুরী মশাই সকলকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং ভাদুরী মশাই জানায় যে সামনেই ব্লাড মুন আসতে চলেছে এবং এই তান্ত্রিক চায় ওই দিনই বন্যার সাথে সেই পিশাচের বিয়ে দেবে এবং তাদের যে অশরীরী সন্তান জন্ম নেবে তার মাধ্যমে সেই ভানুতান্ত্রিক নিজে অমরত্ব লাভ করবে। পরের দৃশ্যে আমরা দেখি অমিয় সঞ্জয়ের কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য, কারণ সে এতদিন ধরে সুপ্রতিমের মৃত্যুর জন্য সঞ্জয়কেই দায়ী করে এসেছে। এবং এই দৃশ্যে আমরা আরো দেখি যে একটি কাক সর্বক্ষণ সে ভাদুরী মশাইয়ের বাড়ির বাইরেই বসে আছে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে তান্ত্রিক নানাভাবে সকলের ওপর নজর রাখছে। সেই দিন রাতে সঞ্জয় যখন তার ঘরে একা ছিল তখন তার ভয়কে কাজে লাগিয়ে সেই তান্ত্রিক মায়াজাল তৈরি করে সঞ্জয়কে তার মামির আত্মাকে দেখায়। সেটা দেখে ভয় পেয়ে সঞ্জয় পালাতে পালাতে ছাদে উঠে পড়ে। সঞ্জয় পালাবার চেষ্টা করলে ছাদ থেকে পড়ে যায় এবং কোমাতে চলে যায়। এদিকে ভাদুরী মশাই তার নাতনিকে জানায় যে এই ভানুতান্ত্রিক কোনোভাবে তাকে চেনে, তাই প্রতি মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করছে। এরপর তিনি মিতুলকে জিজ্ঞাসা করেন যে অমিয় কি ভানুতান্ত্রিকের সেই পরিচিত লোক যে কিনা সুদেবকে তাবিজটা দিয়েছিল তার কোনো খোঁজ পেয়েছে কি? মিতুল জানায় যে তার খোঁজ চলছে কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায় এবং এখানেই এপিসোড শেষ হয়। পরের এপিসোডে আমরা দেখি সুদেবের হেল্প নিয়ে অমিয় তার ফুল টিম নিয়ে সেই জায়গাতে উপস্থিত হয় যেখানে সুদেব বন্যাকে ছেড়ে এসেছিল। সেখানে সেই তান্ত্রিকের লোকটাকে অমিয় দেখতে পায় এবং একাই তাকে ফলো করে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে হঠাৎই ওই লোকটি একা পেয়ে অমিয়কে অ্যাটাক করে, কিন্তু শেষমেশ অমিয় কোনোভাবে তাকে আটকে দেয় এবং বাকি পুলিশ টিমও সেখানে পৌঁছে যায় এবং তাদের সাথে থাকে ভাদুরী মশাইও। ভাদুরী মশাই সেই লোকটির কাছ থেকে ভানুতান্ত্রিকের ব্যাপারে জানতে চায়, কিন্তু সেই লোকটি মুখ খোলার আগেই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে লোকটিকে মেরে দেয়। পরের সিনে আমরা দেখি ভাদুরী মশাই সিদ্ধান্ত নেয় যে সে ব্লাড মুনের দিন তিনি জঙ্গলে যাবে এবং সেখানেই খুঁজে বার করবে সেই তান্ত্রিককে। অমিয় জানায় যে সে আর তার টিমও থাকবে ভাদুরী মশাইয়ের সঙ্গে। ভাদুরী মশাই অমিয়কে জানায় যে এতে কিন্তু লাইফ রিস্ক আছে, কিন্তু অমিয় তা সত্ত্বেও তার সঙ্গে যাবে বলে জানায়। ভাদুরী মশাই তিতাস এবং মিতুলকে সাবধান করে যে সে যতক্ষণ জঙ্গলে থাকবে ততক্ষণ ভানুতান্ত্রিক কিন্তু ইলিউশন তৈরি করবে, কিন্তু তারা যেন কোনোভাবেই এই মায়াজালের ফাঁদে না পড়ে। সেই দিন রাতে ভাদুরী মশাই যখন পুজোয় বসে তখন হঠাৎই ডাইনিং রুম থেকে তার নাতনির গলা শুনতে পায়। সেই শুনে পুজোর ঘর থেকে ভাদুরী মশাই বেরিয়ে এসে দেখতে পায় তার নাতনি ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে।
এবং তার গলায় একটা ছুরি রেখে ভাদুড়ি মশাইকে বলছে সে যদি জঙ্গলে যায় তাহলে সে এই মুহূর্তেই সুইসাইড করবে। ভাদুড়ি মশাই বুঝতে পারে এটি তান্ত্রিকেরই তৈরি করা একটা মায়াজাল এবং সেটা আদৌ তার নাতনি নয়। এদিকে আমরা দেখি ভানুতান্ত্রিক বন্যা আর পিশাচের বিয়ের ব্যবস্থা করেছে, আর অপরদিকে আমাদের দেখানো হয় ভাদুড়ি মশাই, অমিয় আর তার পুরো টিম জঙ্গলে এসে উপস্থিত হয়েছে। কিন্তু জঙ্গলের মধ্যে তারা প্রত্যেকেই তান্ত্রিকের তৈরি করা ইলিউশনের শিকার হয়। তারা নানা রকম নিশির ডাক শুনতে পায়, প্রত্যেকেই তাদের পরিচিত লোকের গলার আওয়াজ শুনতে পায়। ভাদুড়ি মশাই সকলকে জানায় যে কেউ যেন কোনো কিছুতে পাত্তা না দেয়। ওদিকে তিতাসের ফোনেও পল্লবের ফোন আসে এবং পল্লব তাকে বলে যে সে ঘরের বাইরেই অপেক্ষা করছে, সে যেন এসে দরজা খোলে। কিন্তু মিতুল তাকে সাবধান করে আর জানায় এই সমস্তই কিন্তু একটা ইলিউশন। এদিকে ব্লাড মুনের মুহূর্ত শুরু হয়। ভানুতান্ত্রিক পিশাচ গেনুকে নির্দেশ দেয় বন্যাকে সিঁদুর পরিয়ে দিতে, কিন্তু সেই সময় কোনো এক অদৃশ্য শক্তি বলে গেনুর হাতে আগুন ধরে যায় এবং তান্ত্রিক তখন বুঝতে পারে যে ভাদুড়ি মশাই সেখানে এসে গেছে। তখন সে রেগে গিয়ে বন্যাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তাতে সে বিফল হয়। ভানুতান্ত্রিক তখন গেনুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং ভাদুড়ি মশাইকে আসতে দেখে সে নিজেও সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভাদুড়ি মশাই এক ঝলকে সেই তান্ত্রিককে দেখে ফেলে। পুলিশ বন্যাকে উদ্ধার করে এবং বাকি পুলিশরা ভানুতান্ত্রিককে পিছু করতে গেলে ভাদুড়ি মশাই জানায় যে সে তার ছাত্র আর তার আসল নাম লোকনাথ। কিন্তু এই লোকনাথ সব সাধনা শুরু করলে ভাদুড়ি মশাই তাকে তাড়িয়ে দেয় এবং তখন সে ঠিক করে যে এই অপমানের প্রতিশোধ সে একদিন ঠিক নেবে। এইসব শুনে অমিয় খুব অবাক হয় এবং তখনই তার ফোনে মিতুলের ফোন আসে এবং ফোনটা রিসিভ করতে ভানুতান্ত্রিকের গলা শোনা যায়। সে ভাদুড়ি মশাইকে জানায় যে সে এবার তার মিতুলকে সাথে নিয়ে যাচ্ছে এবং শীঘ্রই তাদের আবার দেখা হবে। শেষ দৃশ্যে আমরা দেখি মিতুল দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, আর ঠিক এখানেই সিজন 1 শেষ হয়। যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।